যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার পুণ্যি দেশ, কে ছিলেন এই খনা? কেনই বা তার বচনগুলো আজ এত বিখ্যাত এবং আমাদের এইচএসসি ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত? সুপ্রিয় শিক্ষার্থীরা, মাত্র 2 মিনিটের দুর্দান্ত একটা অ্যানিমেটেড ক্লিপের মাধ্যমে সম্পূর্ণ প্যাসেজটা আমরা দেখব এবং ফিরে এসে এখান থেকে আমরা ফ্লোচার্ট ও সামারি সমাধান করব। গল্পের শুরুটা দেউলনগর রাজ্যে। রাজজ্যোতিষী বরাহ তার নবজাতক পুত্র মিহিরের কোষ্ঠী গণনা করে দেখলেন ছেলের আয়ু মাত্র অল্প কয়েকদিন। শোকে পাথর হয়ে বরাহ নিজের ছেলেকে বাঁচাতে তাকে একটি তামার পাত্রে ভরে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিলেন। ভাগ্যক্রমে সেই শিশু ভেসে পৌঁছাল শ্রীলঙ্কায়, যেখানে রাজপরিবার এসে রাজপুত্রের মতো বড় হতে লাগল। সেখানেই মিহিরের সাথে বিয়ে হয় রাজকন্যা লীলাবতীর, যিনি নিজেও ছিলেন জ্যোতিষশাস্ত্রে অদ্বিতীয়। দীর্ঘ বছর পর লীলাবতী আর মিহির বরাহকে খুঁজে বের করেন এবং প্রমাণ করেন যে বরাহর গণনা ভুল ছিল, মিহির মরেনি। লীলাবতী রাজজ্যোতিষী হলেও সাধারণ কৃষকদের সাথে মিশতেন। তাদের জ্ঞান আর নিজের প্রজ্ঞাকে মিশিয়ে তিনি তৈরি করলেন ছোট ছোট ছড়া, যা আজ খনার বচন নামে অমর। জটিল জ্যোতিষী শাস্ত্রকে তিনি যখন খুব সহজে কৃষকদের বুঝিয়ে দিচ্ছিলেন, তখনই ঈর্ষার বিষ ছড়িয়ে পড়ল বরাহের মনে। তিনি সহ্য করতে পারলেন না যে তার ছেলের বউ তার চেয়েও বড় জ্যোতিষী হয়ে উঠছে। অহংবোধে অন্ধ হয়ে বরাহ মিহিরকে আদেশ দিলেন, খনার জিহ্বা কেটে ফেলতে হবে, যাতে তার এই জ্ঞান বরাহকে আর লজ্জিত করতে না পারে। এবার চলো আমরা গোটা প্যাসেজটা একটু পড়া শুরু করি। ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি, আমার এইচএসসি ইংলিশ এ প্লাস ব্যাচে এখন ভর্তি চলছে। মাত্র 999 টাকা দিয়ে তোমরা চাইলে এখন ভর্তি হতে পারবা। এখানে এইচএসসি 26 এবং 27 যারা আছো, তোমাদেরকে আমি ইংরেজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুটা পত্রই ফুললি শেষ করে দেবো। মানে তোমাকে আমি ফার্স্ট পেপারের এইভাবে প্রত্যেকটা প্যাসেজ, ফ্লোচার্ট, সামারি, রাইটিং পার্ট, সেকেন্ড পার্টের গ্রামাটিক্যাল প্রত্যেকটা আইটেম আমি পুরো শেষ করে দিব। বোর্ড প্রশ্ন সমাধান করাবো। ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে, মানে 5 ফেব্রুয়ারি থেকে। সো যারা ভর্তি হতে চাচ্ছ পেজ ইনবক্স করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার সেরাটা দিয়ে পড়ানোর চেষ্টা করব। সো যারা শেষ 3 থেকে 4 মাস প্রাইভেট পড়াটায় চিন্তা করছিল, তোমাদেরকে আলাদাভাবে কোথাও প্রাইভেট পড়তে হবে না, এই ব্যাচে ভর্তি হলেই হয়ে যাবে। বলা হচ্ছে দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, খনার যে পৌরাণিক গল্পটা আছে, ইজ ডিপলি রুটেড, এটা খুব গভীরে প্রতীত, মানে এর শিকড় খুব গভীরে। কোথাকার? ইন বাংলা ফোকলোর, বাংলা যে লোককথা আছে সেখানে খনার যে গল্পটা এটা খুব গভীরে প্রতীত আছে। তারপর খনা, অরিজিনালি নেমড নীলা, খনা যার নাম ছিল প্রথমে লীলা, অ্যান ইনক্রেডিবল ওমেন, একজন অবিশ্বাস্য নারী, উইথ এ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার, যিনি কী করতে পারতেন? ওয়েদার বা আবহাওয়া প্রেডিক্ট করতে পারতেন বা পূর্বানুমান করতে পারতেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং, এবং ফার্মিং কীভাবে করতে হবে সে পদ্ধতিগুলো তিনি বুঝতেন। মানে বলা হচ্ছে খনা এরকম একটি চমৎকার নারী ছিলেন যার নাম ছিল প্রথমে লীলা। তার কি ছিল? আবহাওয়াকে প্রেডিক্ট করার অসাধারণ ক্ষমতা ছিল এবং কীভাবে কৃষি কাজ করতে হবে সেটা বোঝার অসামান্য মেধা তার ছিল। এরপর হার উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস নোন অ্যাজ খনাস ওয়ার্ডস অর খনার বচন। বলা হচ্ছে তার যে জ্ঞান এগুলো কীভাবে শেয়ার করা হয়েছে? থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস, একেবারে স্মরণীয় ছন্দের মাধ্যমে বা পংক্তির মাধ্যমে, নোন এস যেগুলো পরিচিত, খনাস ওয়ার্ডস বা খনার বচন হিসেবে এগুলো পরিচিত। মানে তিনি ছোট ছোট গল্প কবিতা আকারে কথাগুলো তিনি বলে গিয়েছেন, তার জ্ঞানটা তিনি শেয়ার করে গিয়েছেন, এগুলোকে বলা হয় খনার বচন। তারপর আসো দিস সেইংস, এই কথাগুলো দো সিম্পল অ্যান্ড ইজি, যদিও ছিল খুবই সহজ এবং ইজি ছিল টু রিমেম্বার, মনে রাখতে, ওয়ার ফিল্ড উইথ প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স। বলা হচ্ছে যদিও কথাগুলো খুব সহজ ছিল কিন্তু এগুলো পরিপূর্ণ ছিল, কী দ্বারা পরিপূর্ণ ছিল? প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, ব্যবহারিক যে উপদেশ বা জ্ঞান ফর ফার্মার্স, কৃষকদের জন্য। অর্থাৎ তার কথাগুলো খুবই সহজ ছিল বুঝতে, কিন্তু সহজ হলেও এগুলো ছিল জ্ঞানে পরিপূর্ণ এবং কৃষকরা খুব সহজে এগুলোকে বুঝতে পারতেন বা রিলেট করতে পারতেন। এরপর বলা হচ্ছে খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিজেন্টস, খনা তার এই জ্ঞানকে ব্যবহার করেছিলেন কৃষকদেরকে সাহায্য করার জন্য। পিজেন্ট শব্দের অর্থ হচ্ছে কৃষক। বাট কিন্তু হার অ্যাকশনস অফটেন, তার কর্মকাণ্ড প্রায়শই চ্যালেঞ্জ জানাতো কাকে? দ্য রুলিং ক্লাস, শাসক শ্রেণীকে। বলা হচ্ছে তার এই কথাগুলো বা তার যে ছন্দগুলো ছিল, পংক্তিগুলা, এগুলো কৃষকদের তো সাহায্য করত, কিন্তু মাঝে মধ্যেই শাসক শ্রেণী যারা ছিলেন তাদেরকেও প্রশ্নবিদ্ধ করত। দ্য রুলার্স, শাসক গোষ্ঠী, নট প্লিজড উইথ আর ডিফায়েন্স, তার এই যে অবাধ্যতা, ডিফায়েন্স শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা, মানে তার এই অবাধ্যতায়
অসন্তুষ্ট হয়ে, নট প্লিজড এর মানে হচ্ছে অসন্তুষ্ট হয়ে, পানিশড হার তাকে শাস্তি দিলেন ক্রুয়েলি খুবই নিষ্ঠুরভাবে, বাই কাটিং আউট হার টাং তার জিহ্বা কাটার মাধ্যমে। বলা হচ্ছে তার এই কর্মকাণ্ডে শাসক গোষ্ঠী সন্তুষ্ট ছিল না এবং তার এই অবাধ্যতার শাস্তি দেওয়ার স্বরূপ তার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছিল। দাস এভাবে শি বিকাম নোন অ্যাজ খনা, তিনি খনা হিসাবে পরিচিত হলেন। খনা শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যিনি কথা বলতে পারেন না, বোবা যেটাকে আমরা বলি আর কি, হুইচ মিনস সামান হু কান্ট স্পিক। বলা হচ্ছে খনা শব্দের অর্থ হচ্ছে এরকম একজন ব্যক্তি যে কথা বলতে জানে না। এরপর আসো, ডেসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এই নিষ্ঠুর বা রূঢ় শাস্তির পরেও, সত্ত্বেও, ডেসপাইট মনে হচ্ছে সত্ত্বেও, হার উইজডম লিভড অন থ্রু হার সেইংস, তার যে জ্ঞান সেটা তার উক্তিগুলোর মাধ্যমেই বেঁচে ছিল বা বেঁচে আছে, লিভড অন, হুইচ হ্যাভ বিন পাস ডাউন ফর ওভার 1500 ইয়ার্স। বলা হচ্ছে এগুলা প্রায় 1500 বছর ধরে একের পর এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হয়ে আসছে এবং যার ফলস্বরূপ আজও তুমি আমি এই খনাকে চিনি বা খনাকে সেটা আমরা জানি। এরপর দেখো কি বলা হচ্ছে এখানে, দেয়ার আর মেনি ভার্সনস অফ খনাস স্টোরি, এই খনার গল্পের অনেকগুলো ভার্সন আছে, যেহেতু অনেক আগের গল্প, 1500-1600 বছর আগের, সো এক্স্যাক্ট কাহিনীটা আমরা জানি না, এই জন্য এটার অনেকগুলো ভার্সন বা সংস্কার আছে। কি বলা হচ্ছে, ওয়ান রিটেলিং গোজ লাইক, একটা কথা এমন প্রচলিত আছে যে ইন দ্য কিংডম অফ দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার নেম বরাহ হু সার্ভ কিং ধর্মকেতু। বলা হচ্ছে এই যে দেউলনগর রাজ্যে এরকম একজন রাজ জ্যোতিষী ছিলেন যার নাম ছিল বরাহ এবং তিনি রাজা ধর্মকেতুকে সার্ভ করতেন বা তার কোর্টে কাজ করতেন। স্যাডলি, দুঃখজনকভাবে, বরাস ওয়াইফ ডাইড হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সন মিহির, এই তাদের যে সন্তান মিহির, ওকে জন্ম দেওয়ার সময় বরাহর স্ত্রী মারা যান। ওরিড অ্যাবাউট হিজ ফিউচার্স সন্স ফিউচার, ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে বরাহ স ইন দ্য স্টার্স দ্যাট, বরাহ নক্ষত্র গণনা করে দেখলেন যে মিহির ওয়াজ ডেস্টাইন্ড ফর এ লাইফ অফ ট্রাভেল অ্যান্ড ডেথ। বলা হচ্ছে মিহিরের জীবনটা এরকম হতে যাচ্ছে যেটা কষ্টে পরিপূর্ণ এবং শেষমেশ সে খুব দ্রুতই মারা যাবে। তারপর আসো, হার্ট ব্রোকেন হয় বা মর্মাহত হয়ে বরাহ ডিসাইডেড টু সেভ মিহির, বরাহ মিহিরকে সেভ করার ডিসিশন নিলেন বা সিদ্ধান্ত নিলেন বাই প্লেসিং হিম ইন এ কপার পট, একটি কপার পট বা পাত্রের ভিতরে তাকে রেখে, অ্যান্ড সেটিং দ্য পট আফ্লোট অন দ্য রিভার বিদ্যাদৌরি। বলা হচ্ছে তিনি কি সিদ্ধান্ত নিলেন, তার ছেলেকে একটি পটের মধ্যে রাখবেন, কপার পট, এবং সেটাকে অ্যাফ্লোট মানে হচ্ছে ভাসিয়ে দেওয়া, তিনি ভাসিয়ে দেবেন, কোথায় ভাসাবেন, অন দ্য রিভার বিদ্যাদৌরি নদীতে। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, এই বাচ্চাটাকে কোথায় পাওয়া যায়, শ্রীলঙ্কাতে পাওয়া যায় এবং সেখান থেকে রেস্কিউ করা হয়, রেস্কিউ করা মানে হচ্ছে তাকে মুক্ত করা হয়, তাকে উদ্ধার করা হয় ইন শ্রীলঙ্কাতে। রেজড বাই দ্য কিং, যাকে আবার লালন পালন করে কে বড় করেছেন, ওই শ্রীলঙ্কার যে রাজা ছিলেন তিনি বড় করেছেন। অর্থাৎ এই যে বরাহ তার বাচ্চা ছেলেটাকে একটি পাত্রে ভরে নদীতে ভাসিয়ে দেন এবং সেটা ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছে, যেখানে ওই শ্রীলঙ্কার রাজা তাকে লালন পালন করে বড় করেন। এরপর আসো, অ্যাজ হি গ্রো আপ ইন দ্য রয়্যাল কোর্ট হি ম্যারিড দ্য কিংস ডটার অ্যান্ড অ্যাস্ট্রোলজার হারসেলফ নেম লীলা। বলা হচ্ছে সে যেহেতু রাজ পরিবারে বড় হয়েছে, সে ওই রাজার মেয়েকেই বিয়ে করেন, ওই মেয়েটার নাম ছিল লীলা বা আজকে আমাদের যে খনা, এবং তার ছিল কি অসামান্য জ্যোতিষ জ্ঞান। Lila and Mihir managed to find Baraho and prove that his predictions about Mihir's future had been wrong. লীলা এবং মিহির বরাহকে খুঁজে বের করেন এবং প্রমাণ করেন যে মিহিরের ব্যাপারে তার যে প্রেডিকশন ছিল বা তার যে গণনা ছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। বরাহ, দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, যদিও সে তার ভুলের কারণে অবাক হয়েছিল, ওয়াজ থ্রিলড টু সি হিজ সন অ্যাগেন, তিনি তার রাজাকে তার ছেলেকে আবারও দেখে খুবই থ্রিলড হলেন বা রোমাঞ্চিত হলেন। অ্যান্ড ওয়েলকাম বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং তিনি কী করলেন, মিহির এবং লীলা দুজনকে খুব ওয়ার্মলি বা খুব উষ্ণভাবে ওয়েলকাম করলেন বা অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। দে আর সুন ইন্ট্রোডিউস টু দ্য রয়্যাল কোর্ট, খুব দ্রুতই তাদেরকে যে রয়্যাল কোর্ট ছিল সেখানে পরিচিত করানো হয়, রাজ দরবারে পরিচিত করানো হয়। অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দেমসেলভস, এবং তারা নিজেরাও রাজ জ্যোতিষী হয়ে যান। যেহেতু বরাহ ছিল রাজ জ্যোতিষী আর ইতিমধ্যেই লীলা এবং মিহির তারাও মোটামুটি জ্যোতিষ জ্ঞান ছিল, সো যখন এখানে তারা আসে, তারা এসে কী হয়ে যায়, রাজ জ্যোতিষী হয়ে যায়।
ইভেন দো লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লীলা এখন ছিলেন একজন রাজজ্যোতিষী, শি kept in touch with the local farmers, তিনি কি করতেন, স্থানীয় যে কৃষক ছিলেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন, তাদের খোঁজখবর নিতেন, এরকম আর কি। She learned a lot from them, তিনি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন, and found that, এবং দেখলেন যে they shared valuable knowledge through short easy to remember verses, এবং তিনি দেখলেন যে তারা কি করতো, ছোট ও সহজে মনে রাখা যায় এমন পংক্তির মাধ্যমে মূল্যবান জ্ঞান ভাগ করে নিত বা নিজেদের মধ্যে শেয়ার করত। লীলা began to use these simple verses to explain her own complex astrological knowledge, অর্থাৎ তিনি যখন দেখলেন যে কৃষকদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে যে তারা ছোট ছোট পংক্তির মাধ্যমে যে জ্ঞানটা তাদের আছে সেটা একে অন্যের সাথে শেয়ার করতো, তো তিনিও তার যে কথাগুলো আছে সেগুলোকে পংক্তির মাধ্যমে প্রকাশ করা শুরু করলেন। বরাহ ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, বরাহ কী করেন, খুবই জেলাস হন এবং অ্যাংরি হয়ে যান। অর্ডার হিজ সন টু পানিশ লীলা, তার ছেলেকে অর্ডার করলেন লীলাকে পানিশ করতে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কাটতে, হোপিং টু সাইলেন্স হার, এই আশা যে তাকে এখন চুপ করানো যাবে, তাকে এখন চুপ করানো যাবে। হাউএভার, যাই হোক, খনাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিমেন্ড অ্যালাইভ, খনার গল্প এবং তার জ্ঞান কি হয়ে থাকলো, জীবিত হয়ে থাকলো। অ্যালাইভের মানে হচ্ছে জীবিত। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, নেচার ওরিয়েন্টেড বা প্রকৃতি নির্ভর যে চাষাবাদ সেটার ব্যাপারে তার যে জ্ঞান ছিল, কন্টিনিউ টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, ওই ভূমির বা ওই দেশের ওই অঞ্চলের যারা লোকজন ছিল তাদেরকে লাভবান করতে শুরু করে। অর্থাৎ যদিও তার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, কিন্তু তার যে জ্ঞান ইতিমধ্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সেটার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হচ্ছিলেন। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এখন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সিনোনিম অ্যান্টোনিম দেখব, সামারি এবং ফ্লোচার্ট সমাধান করব। আসো তাহলে। মিথিক্যাল অর্থ হচ্ছে পৌরাণিক, একটা সিনোনিম হতে পারে লিজেন্ডারি এবং অ্যান্টোনিম হতে পারে হিস্টোরিক্যাল। এরপর দেখো ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে লোকগাথা এবং এর সিনোনিম হতে পারে লিজেন্ড, আর এর অ্যান্টোনিম হচ্ছে ফ্যাক্ট, মানে যেটা বাস্তব কথা। এরপর দেখো ইনক্রেডিবল, এর অর্থ হচ্ছে অবিশ্বাস্য, এর একটা সিনোনিম হচ্ছে অ্যামেজিং এবং এর অ্যান্টোনিম হচ্ছে নর্মাল। তারপর দেখো প্রেডিক্ট শব্দের অর্থ হচ্ছে পূর্ববাস, সো এর সিনোনিম হতে পারে যে ফোরসি, যেটা পূর্ব থেকে দেখা, আর অ্যান্টোনিম হচ্ছে ইগনোর। তারপর আসো উইজডম, এর অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান, এর সিনোনিম হতে পারে ইনসাইট, আর এর অ্যান্টোনিম হচ্ছে ফলি বা মূর্খতা। ডিফায়েন্স, এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা অবাধ্যতা, এর সিনোনিম হতে পারে যে রেজিস্ট্যান্স, অ্যান্টোনিম হতে পারে ওবিডিয়েন্স মানে বাধ্য থাকা। ক্রুয়েলি, এর অর্থ হচ্ছে নিষ্ঠুরভাবে, এর সিনোনিম আমরা বলতে পারি যে ব্রুটালি, এর মানেও নিষ্ঠুরভাবে, এবং অ্যান্টোনিম হচ্ছে কাইন্ডলি। একইভাবে ডেস্টাইন্ড, এর মানে হচ্ছে নির্ধারিত, তো এটাকে সিনোনিম আমরা বলতে পারি ফেটেড, এর অ্যান্টোনিম হবে হচ্ছে অ্যাক্সিডেন্টাল। এরপর থ্রিলড, এর মানে হচ্ছে রোমাঞ্চিত, এর সিনোনিম হবে এক্সটেটিক, অ্যান্টোনিম বোর্ড। এভাবে এই সবগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে আমি দিয়ে দেবো, যাদের পিডিএফটা লাগবে কমেন্ট করো। এবার আসো আমরা এখান থেকে একটা ফ্লোচার্ট সমাধান করব। যদি পরীক্ষা এরকম আসে যে মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য জার্নি অ্যান্ড উইজডম অফ খনা, কী বলা হচ্ছে যে খনার যে জার্নি এবং উইজডম ছিল সেটাকে দেখিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করো। অর্থাৎ আমাদের ফ্লোচার্টের বিষয়বস্তু হচ্ছে যে এইটা, এটা হচ্ছে আমাদের ফ্লোচার্টের সাবজেক্ট। এখন ধরো পরীক্ষায় প্রথম যে স্যাম্পলটা দেওয়া থাকে সেটা এটা দেওয়া আছে যে এ গিফটেড ওমেন নেমড লীলা। এরপর পরের 5টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, মানে মোট 6টা সেন্টেন্স থাকে, একটা তো প্রশ্ন দেওয়া থাকে, 5টা তোমাকে লিখতে হবে, 5টায় মোট 10 মার্ক। তো এখন আমরা আরও বাকি 5টা সেন্টেন্স খুঁজতে হবে। এখন দেখো এটা খুবই সহজ, আমরা কি করব, এই গোটা প্যাসেজ থেকে খনার ব্যাপারে কি 5টা লাইনে আমরা বলতে পারবো না, সো ওইটাই আমরা বলবো এখানে, জাস্ট সিম্পল। দেখো প্রথমে বলা হচ্ছে গিফটেড ওমেন নেম লীলা, এরপর আমি বললাম স্কিল ইন প্রেডিক্টিং ওয়েদার, তিনি কী ছিলেন, ওয়েদারে প্রেডিক্টিং করায় খুব দক্ষ ছিলেন। বিকেম আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, তিনি কী হয়েছিলেন, একজন রাজজ্যোতিষী তিনি হয়েছিলেন। এরপর দেখো শেয়ার্ড উইজডম বায়া খনার বচন, তিনি তার বচনের মাধ্যমে তার জ্ঞানটাকে শেয়ার করেছিলেন। সাইলেন্সড বাই জেলাস বরাহ, বরাহ তাকে কী করে দিয়েছিল, সাইলেন্স করে দিয়েছিল। উইজডম সার্ভাইভড ফর 1500 ইয়ার্স, তার এই জ্ঞান বেঁচে ছিল প্রায় 1500 বছর ধরে। তার মানে দেখো এখানে আমাদের প্রথম যে স্যাম্পলটা আছে এটা কিন্তু এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম দ্বারা শুরু হয়েছে, এজন্য এই বাকি প্রত্যেকটা সেন্টেন্সের শুরুটা আমরা করেছি পাস্ট পার্টিসিপল দ্বারা বা পাস্ট ফর্ম দ্বারা। সহজ ভাষায় আমরা সবসময় ফ্লোচার্ট করার ব্যাপারে এই প্রথম যে স্যাম্পলটা থাকে এটাকে ফলো করব।
আর ম্যাক্সিমাম কেসেসে যেটা হয় আমরা আসলে ফ্রেজ আকারে লেখাগুলোকে লিখতে হয়, তবে মাঝে মধ্যে প্রয়োজনে আমরা এগুলোকে সেন্টেন্স আকারেও লিখতে পারি, তবে খুব বড় সেন্টেন্স করা যাবে না, এরকম শর্ট শর্ট সেন্টেন্সে। মনে রাখতে হবে ফ্লোচার্টের লেখা যত শর্ট হবে ততই তোমার জন্য ভালো হবে। এবং এখানে এর সামারিটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সামারি লেখার বেলা আমাদেরকে মনে রাখতে হবে সামারি সবসময় একটা প্যারাই লিখতে হবে, এবং কখন আমার হুবহু মানে প্যাসেজ কপি করতে পারবো না, এখানে নিজস্ব ভাষা প্রয়োগ করতে হবে। এবং ওয়ার্ড কাউন্ট হচ্ছে প্যাসেজের 3/1 অর্থাৎ আমাদের যে মূল প্যাসেজটা থাকবে সাধারণত সামারি হবে তার 3/1 বা তার চেয়েও কম। তো এখানে গোটা সামারিটা দেওয়া আছে। এই পিডিএফটা যাদের প্রয়োজন তোমরা কমেন্ট করো, পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।